চালিয়ে যাও। তীক্ষ্ণ হয়ে উঠেছে মিসেসের কণ্ঠ। সামনের শহরটায় ঢোকার আগে ধরতে দেবে না। কিন্তু মাইল পাঁচেকের ভেতর তো আর শহর নেই, খালি পাহাড় আর পাহাড়। অ্যাক্সিলারেটর টিপে ধরলো সে। যতখানি গেল, প্রচন্ড গো গো করে প্রতিবাদ জানালো পুরনো ইঞ্জিন। ঝনঝন করে কাঁপছে ঝরঝরে বডি। বিপজ্জনক গতিতে ছুটলো পাহাড়ি পথ ধরে। টায়ারের কর্কশ আর্তনাদ তুলে বাঘ ঘুরল গাড়ি। একধারে হালকা লোহার বেড়া, জোরে ধাক্কা লাগলে ঠেকাতে পারবে না। উড়ে গিয়ে 500 ফুট নিচের খাদে পড়বে গাড়ি। জোরে মোড় নিতে গিয়ে বেড়ার সঙ্গে নাক ছুঁই ছুঁই হয়ে গেল ভ্যানের। দম বন্ধ করে ফেললো দুই গোয়েন্দা, কিন্তু সময় মতো সরিয়ে আনলো হাইমাস। একেবারে পিছে এসে গেছে, চেঁচিয়ে জানালো মিসেস। পাশ কাটাতে চাইছে। আয়নায় দেখতে পাচ্ছি, বিড়বিড় করলো হাইমাস, কিন্তু সাইড দেব না। সাই করে রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে এলো সে। পেছনে টায়ারের তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। গাল দিয়ে উঠলো যেন হর্ন। ঝাঁকুনি খেতে খেতে ছুটে চলেছে পুরনো ভ্যান। বডির বিচিত্র শব্দে আরোহীদের কান ঝালাপালা, কিন্তু উপায় নেই, গতি কমানো যাবে না। পেছনে ছায়ার মতো লেগে আছে বিশাল সেডান, খালি পাশ কাটানোর চেষ্টা। খানিক দূর নেমে ধীরে ধীরে আবার উঠে গেছে পথ। হঠাৎ যেন মাটি ফুঁড়ে উদয় হলো বিশাল একটা ট্রাক, পথের শেষ মাথায়। পুরো রাস্তা জুড়ে আসছে, ফাঁক খুবই সামান্য। মস্ত এক দানব যেন ছুটে আসছে পাহাড় কাঁপিয়ে। চিৎকার করে মাথা নুইয়ে ফেললো রবিন। শেষ মুহূর্তে স্টিয়ারিং ঘোরালো হাইমাস। কোনো মতে পাশ কাটিয়ে এলো ট্রাকের। পলকের জন্য ট্রাক ড্রাইভারের একজোড়া বিস্মিত চোখ নজরে পড়ল মোসার। সেডানটাও নিরাপদে ট্রাকের পাশ কাটালো। খানিকটা পিছিয়ে পড়ল, কিন্তু গতি বাড়িয়ে পুষিয়ে নিল আবার ফারাকটা। রাস্তার মাঝখানে ভ্যান তুলে আনার কথা যেন ভুলে গেল হাইমাস। সুযোগটা কাজে লাগালো সেডান। চলে এলো ভ্যানের পাশে। সিটের ধার, দরজার কিনার, যে যেটা পারছে খামচে ধরে সিটে বসে থাকার চেষ্টা চালাচ্ছে। ঝাঁকুনির চোটে বারবার সরে যাচ্ছে, পড়ে যেতে চাইছে সিট থেকে। ওই অবস্থায় থেকেই নজর দিল সেডানের ভেতর। 4 জন আরোহী, 3 জন বয়স্ক আর আরেকজন তরুণ, ফ্যাকাশে চেহারা। লম্বা নাক চেপে ধরেছে জানালার কাছে, বিকৃত হয়েছে চেহারা। কিন্তু তা সত্ত্বেও চিনতে পারল 2 গোয়েন্দা, টেরি আর জয়েল। শুটকি, বোমা ফাটার জন্য মুসার কণ্ঠে। হারামি কোথাকার, দাঁড়াও, আগে ধরি, তারপর। আস্তিন ঘটনার জন্য হাত সরিয়ে আনতেই খামচে ধরল জানালার কিনার। ঢালু হয়ে গেছে আবার পথ। ভ্যানের এক পাশে 100 ফুট গভীর খাদ, আর এক পাশে সেডান। সরে আসছে পাশে, ইঞ্চি ইঞ্চি করে ভ্যানটাকে সরিয়ে নিচ্ছে খাদের দিকে। ধাক্কাধাক্কি করে সেডানের শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে পারা যাবে না, এটা বুঝে গেছে হাইমাস। ফ্যাসফ্যাসে গলায় বলল, না, হবে না, না থামলে খাদে ফেলে দেবে। ব্রেক কষল সে। থেমে গেল ভ্যান। ডান পাশের চাকা দুটো খাদের কিনার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। বাঁ পাশে ভ্যানের একেবারে গা ঘেঁষে দাঁড়ালো সেডান। দরজা খোলার উপায় নেই। ডান পাশের দরজা খোলা যায়, কিন্তু লাভ কি? 100 ফুট নিচে তো আর লাফিয়ে নামতে পারবে না। ওদের দিকে চেয়ে মসৃণ হাসি হাসলো ফরাসি লোকটা। দাঁতে চেপে রেখেছে সাগর কলার মতো মোটা এক সিগার। ওটা সরিয়ে এনে শান্ত কণ্ঠে বলল, এই যে হাইমাস, দেখা হয়েই গেল না? যতখানি ভেবেছিলাম তত বড় নয় আমেরিকা। কি চাই অ্যান্থনি? ভোস করে নিঃশ্বাস ফেলছে হাইমাস, ঘামছে দরদর করে। আর একটু হলো তো মেরেই ফেলেছিলে। কি যে বলো, মারবো কেন? খুব বাজে ড্রাইভ করো তুমি। মাতালো এরকম করে জানো। এক কাজ করো, খাঁচাগুলো আমার গাড়িতে তুলে দাও। টমাস, যাও তো, ভ্যানের পেছনের দরজাটা খুলে দেবে ওরা। খাঁচাগুলো নিয়ে এসো। সহজ ভঙ্গিতে কথা বলছে সে, যেন কোনো ব্যাপারই না এসব। যাচ্ছি স্যার। মনিবের মতো শান্ত নয় বেটে ড্রাইভার। গাড়ি চালাতে হয়েছে তো, তাই বোধহয় সামান্য হাঁপিয়ে পড়েছে। লরা, দরজা খুলে দাও। হাইমাস বলল, আর কিছু করার নেই, বাধা দিলে খাতে ফেলে দেবে। অনিচ্ছা ভরে উঠল মিসেস হাইমাস। পেছনের দরজার হুক সরিয়ে ওপরের দিকে তুলে দিল দরজা। 2 গোয়েন্দা দেখছে টেরিকে। খুব মজা পাচ্ছে সে, হাসছে দাঁত বের করে। জোরে ঠোঁট কামড়ে ধরল মুসা। পারছে না নামতে, নাহলে হাসি বের করে দিত। টেরির দাঁত ফেলে দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে তার। ব্যাপারটা বুঝতে পারছে টেরি। মুসাকে আরো রাগিয়ে দেবার জন্য ভেঙচি কাটল। হ্যাঁ, গোয়েন্দা, চোরের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে।
অনেক কষ্টে চুপ রইল মুসা আর রবিন। খাঁচাগুলো নামাচ্ছে টমাস, শব্দ শোনা যাচ্ছে। বস, টমাসের গলা শোনা গেল। জায়গা হচ্ছে না সবগুলো, ছেলেটাকে নামিয়ে দিলে হবে। এই ছেলে, শোভা বলল, নামো তো। নামবো? হাসি হাসি ভাবটা চলে গেল টেরির। নামবো কেন? আমিই তো দেখালাম। দেখানো শেষ হয়েছে তো, এবার নামো। তর্ক শুরু করলো টেরি। টমাস, বলল শোভা, বেদবটাকে ছুঁড়ে ফেলে দাও তো। কুৎসিত হাসি হেসে এগিয়ে এলো টমাস। টেরির ঘাড় ধরে বেড়াল ছানার মতো টেনে বের করে ফেলে দিল রাস্তায়। উঠে বসলো টেরি। বোকা হয়ে গেছে, বিশ্বাস করতে পারছে না এই ব্যবহার করা হবে তার সঙ্গে। কিন্তু আমাকে তো $500 পুরস্কার দেবেন বলেছিলেন। বিল পাঠিয়ে দিও তোমার বাবার কাছে, অনেক বড় লোক, আমাদের হয়ে দিয়ে দেবে। ময়লা দাঁত বের করে হেসে চোখ টিপল টমাস। সব কটা খাঁচা গাড়িতে তুলল। বস, একটা কম, ওই কালো পাখিটা নেই। নেই? জানলা দিয়ে মুখ বের করলো শোভা। হাইমাস, ব্ল্যাক ব্লাড কোথায়? 7টা পাখি তো লাগবে। ও, তুমি তাহলে আমার ঘরে ঢুকেছিলে। কণ্ঠস্বর স্বাভাবিক হচ্ছে না হাইমাসের। তুমি সবই জেনেছ, চোর কোথাকার। ব্ল্যাক বেয়ার্ড কোথায়? হাসি সামান্যতম মলিন হলো না শোপার। 7টাই তো লাগবে। উড়ে গেছে। যাহ, মিথ্যে কথা বলছো। মুসা রবিনের দিকে তাকালো শোপা, শীতল চাহনি। তোমাদের কাছে আছে না? খুব চালাক তোমরা। নেই। চোখ সরিয়ে নিল রবিন। কোথায় আছে জানি না। হাইমাসের পকেটের দিকে চোখ পড়ল শোপার। তাড়াহুড়ো করে রবিনের লেখা কাগজটা গুজে রেখেছিল হাইমাস। অনেকখানি বেরিয়ে আছে। শোপার দৃষ্টি অনুসরণ করে পকেটের দিকে চেয়েই সামান্য চমকে গেল। ঠিকই খেয়াল করলো ধুরন্ধর চিত্রচোর। হাত বাড়ালো, দেখি কাগজটা, নইলে ধাক্কা দিয়ে গাড়ি খাদে ফেলে দেবো। মুসার হাতে কাগজটা দিল হাইমাস। মুসা দিল শোপাকে। হুঁ, হাসি মুখে মাথা ধরল শোপা। 7টার মধ্যে 3টে? বাকিগুলো কথা বলেনি না? বলবে বলবে। ব্ল্যাকবেয়ার্ডকে দরকার। দেখি, পারলে খুঁজে নেব। চলি হাইমাস, লন্ডনে দেখা হবে। চলে গেল সে রানটা। ছাই হয়ে গেছে হাইমাসের চেহারা। স্টিয়ারিং খামচে ধরে ঘুমিয়ে উঠল সে। পরক্ষণেই 2 হাতে চেপে ধরল পেট। উফ! কি হলো হাইম? ভুরু কাজ করলো মিসেস। খারাপ লাগছে? ব্যথা বেড়েছে। হ্যাঁচকে টানা দরজা খুলে নেমে এলো মিসেস হাইমাস। মুসা আর রবিনকে নামতে বলল। হাইমাসকেও নামালো ধরে ধরে। নিজে উঠে বসলো ড্রাইভিং সিটে। তার পাশে উঠলো আবার হাইমাস। মুসা আর রবিন উঠল পেছনে। তাদের দিকে ফিরে বলল মিসেস, বেশি উত্তেজনা, অ্যাসিডিটি বেড়ে যায় ওর, আলসার আছে। গাড়ি স্টার্ট নিল। এখন সোজা হাসপাতাল, পড়ে থাকবে কয়েকদিন। স্টিয়ারিং ঘুরিয়ে খাদের ধার থেকে গাড়ি সরিয়ে আনতে আনতে বলল, কাউকে কিছু বলো না, পুলিশকে বলে কিচ্ছু হবে না। এদেশে শোপার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই পুলিশের। তবে তোমরা তোমাদের $1000 ঠিকই পাবে যদি ছবিটা আমাকে দিতে পারো। ব্রেক কষল মিসেস। সামনে 2 হাত তুলে দাঁড়িয়েছে টেরিয়ার। শুনুন, আমাকে ফেলে যাবেন না প্লিজ। কঠিন চোখে তাকালো মিসেস হাইমাস। কুকড়ে গেল টেরিয়ার। যা ওঠো, কড়া গলায় বলল মিসেস। গাড়িতে উঠল টেরিয়ার। বলো, কি হয়েছিল? গাড়ি চালাতে চালাতে বলল মিসেস হাইমাস। শোপা খুঁজে পেল কি করে আমাদের? তুমি কিছু বলেছ? এই সুটকি, সরো সরো, গন্ধ লাগে। ঝাল মেটানোর সুযোগ পেয়ে গেছে মোসা। থাক মোসা, বাধা দিল মিসেস। এই তুমি বলো, চুপ করে আছো কেন? রকি বিচের মেইন রোডে হাঁটছিলাম, মিনমিন করে বলল টেরিয়ার। হঠাৎ পাশে এসে থামলো শোপার গাড়ি। জিজ্ঞেস করলো, রোলস রয়েস চড়ে এমন 3টে ছেলেকে চিনি কিনা। বললাম চিনি। আর চোখে রবিন আর মুসার দিকে তাকালো। অস্বস্তি চাপা দিতে পারছে না সে। শোভা বলল, হলুদ ঝুঁটিওয়ালা কয়েকটা কাকাতুয়া খুঁজে বের করে দিতে পারবো কিনা। ওগুলো নাকি চুরি হয়েছে, প্রতিটি পাখির জন্য $150 করে দেবে। বললাম পারবো। আমাকে একটা ফোন নম্বর দিয়ে চলে গেল সে। সে রাতে এমনি ঘুরতে গিয়েছিলাম হলিউডে। কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করলাম। ওরা সবাই জানে কাকাতুয়াটার কথা, খোঁজাখুঁজি করছে। আমিও যোগ দিলাম। একটা কাকাতুয়া কোথায় আছে জেনে ফেললাম। গোয়েন্দাদের আগে গিয়ে হাজির হলাম। তারপরে নিয়ে গেলাম। ফোন করলাম শোপাকে। খুব খুশি হলো। তখন বলল,
কিশোর গোয়েন্দারা নাকি কয়েকটা চোরকে সাহায্য করেছে, ওদের পিছু দিতে বলল। রোলস রয়েসের পিছু নিলাম। একটা পুরনো বাড়ির সামনে থামলো গাড়িটা। কিছুক্ষণ পর দেখলাম গোয়েন্দাদের না নিয়েই গাড়ি চলে যাচ্ছে। একটু পর 2 গোয়েন্দা বেরোলো আর একটা কাকাতুয়া নিয়ে। তারপর আপনাদের ভ্যান এলো, ওদেরকে তুলে নিতে দেখলাম। ভ্যানকে অনুসরণ করে দেখে এলাম কোথায় থামে। পাহাড়ের চিপা থেকে বেরিয়ে একটা ফোন বুথে গিয়ে আবার ফোন করলাম সোপাকে। ছুটে এলো সে। তারপর আর কি, তিক্ত কণ্ঠে বলল টেরিয়ার। বেইমানি করলো সে, $500 দিল না, ঘাড়েও হাত দিল। আহারে, যে টাকরাই ঠেকিয়ে চুকচুক শব্দ করলো মোসা। থাক মোসা, টেরিয়ারের করুণ দশার জন্য দুঃখ হচ্ছে রবিনের, আর কিছু বলো না। একটা মোড়ে এসে গাড়ি রাখলাম মিসেস হাইমাস। টেরিয়ারকে বলল, আমরা এখন হাসপাতালে যাব, বাস স্টপেজে হেঁটে হেঁটে চলে যাও। টেরিয়ার নেমে গেলে 2 গোয়েন্দাকে বলল মিসেস হাইমাস, হ্যাঁ তোমরা কিন্তু খোঁজা বন্ধ করো না, $1000 পাবে। হেডকোয়ার্টারে আলোচনায় বসেছে 3 গোয়েন্দা। সারাদিন এয়ার্ডে ব্যস্ত থেকেছে কিশোর, একা একা অনেক কাজ করেছে। রবিন আর মুসাকে আর একটা বাস স্টপেজে নামিয়ে দিয়েছিল মিসেস হাইমাস। ওখান থেকে রকি বিচে ফিরে যার যার বাড়ি গিয়ে খেয়ে তারপর ইয়ার্ডে এসেছে। 3 জনেই শ্রান্ত। ওই রোলস রয়েসই যত নষ্টের মূল। কথা শুরু করলো কিশোর, ওটাই 2-2বার ফাঁস করে দিল। চোরেরা আমাদের পিছু নিতে পারলো। শিক্ষা হলো একটা, চট করে লোকের চোখে পড়ে এমন কোনো কিছু ব্যবহার করা উচিত না গোয়েন্দাদের। শুধু কি এই কথা বলার জন্য বসেছ? হাতল টানো মোসা, সারাদিন কত কাণ্ড হলো। হাতে পেয়েও হারালাম কাকাতুয়াগুলো। কষ্ট করলাম আমরা, আর সুটকির বদৌলতে ওগুলো সব পেল সোপা। কাকাতুয়াগুলোরও অনেক হয়রানি হচ্ছে, কিশোর বলল। আমার মনে হয় না এত সহজে সোপার কাছে মুখ খুলবে, কিন্তু ও খোলাবেই, রবিন বলল। ও যে এরকম মানুষ দেখলাম, কাকাতুয়াও ওর কাছে মুখ না খুলে থাকতে পারবে না। পারলেও বেশ কিছুটা সময় লাগবে, আর তাতে কিছুটা সময় পাবো আমরা। কি হবে তাতে? মুসা জিজ্ঞেস করলো। 4টে মেসেজ জানি আমরা, লাগবে 7টা। বাকি 3টে সোপার কাছ থেকে ছিনিয়ে আনবে নাকি? না, তা আনতে পারবো না, স্বীকার করলো কিশোর। মিস্টার ফোর্ডের কাকাতুয়া এনে দিতে পারবো না, মিসেস বোরোটাও দিতে পারবো না। ছবিটা খুঁজতে সাহায্য করতে পারবো না মিসেস হাইমাসকে। এমনকি সটকির লম্বা নাকটা ঘুষি মেরে ভোতাও করে দিতে পারবো না। মুসার সব রাগ গিয়ে পড়েছে টেরিয়ারের উপর। তার জন্যেই হাত থেকে ফসকে গেল পাখিগুলো। বেটা পালিয়েছে, আমি আসার সময় শুনলাম। কোন আত্মীয়ের বাড়ি নাকি বেড়াতে গেছে। মুরুগ্গে হারামজাদা। কয়েক মিনিট নীরবতা। চুপচুপ নিচে ছোট চিমটি কাটছে কিশোর। অবশেষে মাথা ঝাঁকালো, হ্যাঁ ভরসা কম। আবার নীরবতা। ব্ল্যাকবিয়ার্ড দানা ঠুকরে খাচ্ছে, শুধু তার মৃদু খুটখুট আওয়াজ। ক্যাপ্টেন কিড, শার্লক হোমস আর রবিনহুডকে কথা বলাতে পারলে কিছুটা হয়তো করা যেত, বিড়বিড় করল রবিন। রবিনহুড? খপ করে কথাটা ধরল ব্ল্যাকবিয়ার্ড। মাথা কাত করে তাকালো 3 গোয়েন্দার দিকে, যেন ঝাপটালো। আই এম রবিনহুড। স্পষ্ট উচ্চারণ। আই শট অ্যান অ্যারো অ্যাজ এ টেস্ট, 100 paces শট ইট ওয়েস্ট। ঝট করে মুখ তুলে দেখালো 3 জনেই। শুনলে ও কি বলল? মোসার প্রশ্ন। তোমার কি মনে হয়? কিশোরের দিকে চেয়ে থেমে গেল রবিন, ঢোক গিলল। চুপ, ফিসফিস করে বলল কিশোর, ওকে বাধা দিও না, দেখি আবার বলে নাকি। ময়নার দিকে চেয়ে জোরে বলল, হ্যালো রবিনহুড। আই এম রবিনহুড। আবার বলল ব্ল্যাকবিয়ার্ড। আই শট অ্যান অ্যারো অ্যাজ আ টেস্ট, 100 paces শট ইট ওয়েস্ট। বলে ডানা ঝাপটালো আবার। হা হয়ে গেছে মোসা। কিশোরও অবাক। আস্তে করে বলল, মনে আছে ডিওগো বলেছিল ময়নাটা জন সিলভারের কাঁধে বসে থাকতো কাকাতুয়াগুলোকে যখন বুলি শেখাতো তখনও। হ্যাঁ, উত্তেজনায় কথা আটকে যাচ্ছে রবিনের। আর একটা ব্যাপার সেদিন খেয়াল করিনি, ময়নাটা কিন্তু স্কারফেসের বুলি বলেছিল, আই নেভার গিভ আ সাকার অ্যান ইভেন ব্রেক। সত্যি, ময়নারা কাকাতুয়ার চেয়ে অনেক ভালো কথা শেখে। কিশোর, অন্য দুটো দেখি চেষ্টা করে। বেছে ভালো একটা সূর্যমুখীর বিচি নিয়ে ব্ল্যাকবিয়ার্ডের ঠোঁটের কাছে বাড়িয়ে ধরল কিশোর। ডাকলো, হ্যালো শার্লক হোমস,
হ্যালো শার্লক হোমস। আগের বারের মতোই সাড়া দিল ময়না। জানা ঝাপটে বলল, ইউ নো মাই মেথডস ওয়াটসন। 3 sevens লিড টু 13। কথায় কড়া ব্রিটিশ টান। লিখে নাও, নিচু গলায় বলল কিশোর। দরকার ছিল না অবশ্য, সে বলার আগেই লিখতে শুরু করেছে নথি গবেষক। ক্যাপ্টেন কিড। ময়নার ঠোঁটের ফাঁকে আরেকটা বিচি ধরিয়ে দিল কিশোর। হ্যালো ক্যাপ্টেন কিড। আই এম ক্যাপ্টেন কিড, জবাব দিল ময়না। লুক আন্ডার দ্য স্টোনস বিয়ন্ড দ্য বোনস ফর দ্য বক্স দ্যাট হ্যাজ নো লক্স। খাইছে। কণ্ঠস্বর কিছুতেই দাবিয়ে রাখতে পারল না মুসা। এই তো দেখে জ্যান্ত টেপ রেকর্ডার, সব মুখস্থ করে রেখেছে। আগেই আন্দাজ করা উচিত ছিল আমার, গম্ভীর হয়ে বলল কিশোর। ওই যখন স্কারফেসের বুলি বলল, বলার নেশায় পেয়েছে যেন ব্ল্যাক বেয়ার্ডকে। স্কারফেসের নাম শুনেই চেঁচিয়ে উঠল, আই নেভার গিভ আ সাকার অ্যান ইভেন ব্রেক, অ্যান্ড দ্যাটস আ লেড পাইপ শিন্স। হা হা হা। টেনে টেনে হাসল সে, যেন এক মহারসিকতা করে ফেলেছে। কাগজের উপর পেন্সিলের তুফান চালাচ্ছে রবিন। লেখা শেষ করে পাতাটা বাড়িয়ে দিল সে কিশোরের দিকে। নাও, 7টাই হয়ে গেছে। তা হলো, মাথা কাত করল মুসা। কিন্তু আরেকটা কাজ বাকি রয়ে গেল, খুব ছোট্ট সহজ একখানা কাজ। কি? রবিন বলল, মেসেজগুলোর মানে বের করা। খুবই সহজ না? লাইব্রেরির কাজে কিছুতেই মন বসাতে পারছে না রবিন। শেষে বই গোছানো বাদ দিয়ে কোডস অ্যান্ড সাইফার্স নামে লেখা একটা বই তাক থেকে নিয়ে টেবিলে মেলে বসল। মাথায় ঘুরছে 7টা মেসেজ, কিন্তু বইয়ের সাহায্য নিয়ে অনেক চেষ্টা করেও কিছু বুঝল না। বিরক্ত হয়ে রেখে দিল শেষে। আশা করল এতক্ষণে হয়তো মানে বের করে ফেলেছে কিশোর। ছুটির পর বাড়ি ফিরে কোনো মতে নাকে মুখে কিছু গুজে দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল আবার। নিরাশ হলো হেডকোয়ার্টারে ফিরে। শূন্য চোখে তার দিকে তাকালো মুসা। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। রবিনের জিজ্ঞাসা দৃষ্টির জবাবে সে বলল, কয়েকটা ব্যাপার মোটামুটি আন্দাজ করা যাচ্ছে, বাকি কিছুই বুঝতে পারছি না। 1 নম্বর ব্যাপারটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। যেমন ধরো, বপিপ তার ভেড়া হারিয়েছে, তার মানে ছবিটা হারানোর কথা বলছে। মিসেস হাইমাসেরও তাই ধারণা। সাইজা নিয়ে মাথা ছাকালো অন্য দুজন। কিন্তু এই কলন শার্লক হোমস, এটার মানে কি? প্রশ্ন করল রবিন। ডেকে আনা গেলে তো ভালোই হতো, মুসা বলল। ভদ্রলোকের সাহায্য এখন খুব দরকার আমাদের। বুঝতে পারছি না। মুসার রসিকতায় কান দিল না কিশোর। 5 নম্বরে আবার শার্লক হোমসের কথা বলা হয়েছে। ইউ নো মাই মেথডস, 3 sevens লিড টু 13। মাথা কাত করল ব্ল্যাক বিয়ার্ড, বলে উঠল, 3 sevens লিড টু 13। সেভান্স? মুসা ধরল শব্দটা। সেভেন্সকেই ওরকম শব্দ করে উচ্চারণ করে অনেক ইংরেজ, বলল রবিন। হ্যাঁ, তারপর বলো কিশোর। 2 নম্বরে বিলি শেক্সপিয়ার বলছে, বলল কিশোর। কিছুই বুঝতে পারছি না। 3 নম্বরে রবিন বলল, মনে হয় কোনো জলদস্যুর দ্বীপের কথা বোঝানো হয়েছে। একটা ম্যাপ খুলল কিশোর। এই যে, এটা লোয়ার ক্যালিফোর্নিয়া। ডিওগো বলেছে 3 দিনের জন্য চলে গিয়েছিল জন সিলভার। হেঁটে গিয়েছিল না কাউকে ধরে গাড়িতে করে গিয়েছিল জানি না। ওই 3 দিনেই বাক্সটা লুকিয়ে রেখে ফিরে এসেছিল। ধরিয়ে হেঁটেই গিয়েছিল, অন্তত যাওয়ার সময়। গাড়িতে উঠলে তার চেহারা, পোশাক আর হাতের বাক্স দেখে লোকের কৌতূহল হতে পারে, সেটা এড়ানোর জন্যে। কতদূর যেতে পারে ও? ক্যাটারিনা আইল্যান্ড, মেক্সিকো, বড়জোর ডেথ ভ্যালি। ডেথ ভ্যালি, চেঁচিয়ে উঠল মুসা। মানুষের হাড়ের অভাব নেই ওখানে, ওটাই। কিন্তু একটা ছবির জন্য ওখানে যাব? 2 দিনেই তো আরো ওখানে 3টে কঙ্কাল বাড়বে। সম্ভাবনার কথা বলছি, বলল কিশোর। ওখানেই আছে এটা বলিনি। 4 নম্বরে বলছে, রবিন বলল, 100 কদম পশ্চিমে। কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে কোন দিকে কতখানি যেতে হবে তাই বলছে। আচ্ছা, তা তো বুঝলাম, বলল মুসা। কিন্তু কোন জায়গা থেকে? হলিউড নাকি ভাইন, নাকি পুরো উত্তর আমেরিকা? 5 নম্বর বুঝতে পারছি না। এবারেও মুসার কথায় কান দিল না কিশোর। 6 নম্বরে আবার রয়েছে দিক নির্দেশনা, এবং ঠিক কোন জায়গায় খুঁজতে হবে এটা বলছে। কিন্তু আবার সেই পাথর আর হাড়ির কথা,
গজগজ শুরু করলো মুসা। ঘুরে ফিরে সেই জলদস্যুর দ্বীপ। রবিন যোগ করল, ক্যাটালিনা আইল্যান্ডে কখনো জলদস্যু ছিল বলে তো শুনিনি, আর ওদিকে তো ওই একটা দ্বীপই আছে। স্বর্ণ সন্ধানের যুগে দলে দলে চোর ডাকাত দিকে ছুটেছিল, মনে করিয়ে দিল কিশোর। ওদের কথা বলে থাকতে পারে। হ্যাঁ, তা পারে, মাথা দোলালো রবিন। এবার শেষ মেসেজটা কি? আমার মনে হয় কি জানো, এটাতেই রয়েছে জন সিলভারের প্রতিশোধ। হয়তো বলছে, সবগুলো মেসেজের মানে বের করার পরও ছবিটা তুমি খুঁজে পাবে না। ও, তাহলে আর কষ্ট করে লাভ কি? হাত ঝাড়ল মুসা। রহস্য ভালোবাসে কিশোর, জটিল রহস্যের সমাধান করে আনন্দ পায়, কিন্তু গোলকধাঁধায় পথ হারাতে রাজি নয়। এই কেস যেন অনেকটা তাই। গোলকধাঁধায় ফেলে দিয়েছে তাকে, কিছুতেই কিছু করতে পারছে না। সোপারও অবস্থা হয়তো আমাদেরই মতো, বলল সে। মাথা ঘুরছে। আমাদের তো তবু ব্ল্যাক বিয়ার্ড আছে, মেসেজ সব পেয়েছি, আর তো তাও নেই। তবে চিত্রচোর তো, কোড ফোর্ড নিশ্চয়ই আর অনেক ভেদ করতে হয়েছে। ও অভ্যস্ত, হয়তো বুঝে ফেলবে। তার আগেই কিছু একটা করা দরকার আমাদের। কিছুক্ষণ নীরবতা, তারপর উঠে দাঁড়ালো গোয়েন্দা প্রধান। যাও, বাড়ি চলে যাও, বসে থেকে লাভ নেই। কিছু বুঝলে ফোন করে জানাবো, তোমরাও বুঝলে জানিও। এত তাড়াতাড়ি ছেলেকে বাড়ি ফিরতে দেখে রবিন আর মুসা দুজনেরই বাবা মা অবাক হলেন। পরদিন সারাদিন ইয়ার্ডে কাজ করলো কিশোর। খরিদ্দারদের জিনিসের দাম হিসেব করতে ভুল করলো 3 বার। গ্যারেজে নিজেদের গাড়ি পরিষ্কার করতে গিয়ে আরো মজা লাগালো মুসা। লাইব্রেরিতে এক তাকের বই আরেক তাকে রাখলো রবিন। এক বই এনে দিতে বললে ভুলে এনে দিল অন্য বই। অন্য মনস্ক। ব্যাপারটা বুঝলেন লাইব্রেরিয়ান। ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন রবিনকে। বাড়ি এসে সোজা বিছানায় গড়িয়ে পড়ল রবিন। চিত হয়ে বালিশে মাথা রেখে খোলা জানালা দিয়ে চেয়ে রইল শান্তামণিকা পর্বতচূড়ার উপরে ভেসে যাওয়া মেঘের দিকে। 7টা প্রশ্ন অস্থির করে তুলছে তাকে। বাড়ি ফিরে ছেলের হাব ভাব দেখে অবাক হলেন মিস্টার মিলফোর্ড। কি রে রবিন, কি হয়েছে? শরীর খারাপ? বাবা, একটা জিনিস বুঝতে পারছি না। একটা ধাঁধা। উঠে বসল রবিন। ধরো কেউ তোমাকে বলল, আই হ্যাভ ব্যারিড মাই ট্রেজার হোয়ার ডেড ম্যান গাইড ইট এভার। এটাতে কি বুঝবে? ট্রেজার আইল্যান্ড। দাঁতের ফাঁক থেকে পাইপ সরিয়ে বললেন মিস্টার মিলফোর্ড। রবার্ট লুই স্টিভেনসনের সেই বিখ্যাত বই জলদস্যুদের কাহিনী। কিন্তু ধরো যেখানকার কথা বলা হচ্ছে তার ধারে কাছে কোথাও কোনো দ্বীপ নেই, তাহলে গুপ্তধন আর কোথায় লুকোনো থাকতে পারে? জোরে জোরে 2 পায়ে টানলেন বাবা। ধোঁয়া ছাড়লেন নাক দিয়ে। তারপর বললেন, তাহলে আর একটা জায়গার সঙ্গেই ওই বর্ণনা মেলে। কোন জায়গা? লাফিয়া বিছানা থেকে নামলো রবিন। গোরস্থান। মিটিমিটি হাসছেন তিনি। এক জোরে টেলিফোনের দিকে ছুটে গেল রবিন। আর একটু হলে ধাক্কা দিয়ে বাবার হাত থেকে পাইপ ফেলে দিয়েছিল। ছেলের কাণ্ড দেখে হেসে মাথা নাড়লেন মিস্টার মিলফোর্ড। হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে গিয়ে ঢুকলেন। কিশোর, উপাস থেকে কথা শোনা যেতেই বলল রবিন, গোরস্থান। দ্বীপ বাদ দিলে একমাত্র ওখানেই মরা মানুষেরা গুপ্তধন পাহারা দিতে পারে। দীর্ঘ একটা মুহূর্ত নীরবতার পর শোনা গেল আবার কিশোর পাশার কণ্ঠ, রবিন, ফোনের কাছাকাছি থাকো, কোথাও বেরিও না। খাবার টেবিলে খাবারের দিকে মন দিতে পারল না রবিন। বারবার তাকাচ্ছে ফোনের দিকে। 8 প্লেট বাকি থাকতেই ফোন বাজলো। দ্বিতীয়বার রিং হওয়ার আগেই রিসিভার তুলে নিল সে। বলো। রবিন, কিশোরের উত্তেজিত গলা। লাল কুকুর 4, জলদি। রিসিভার রেখে মা বাবার দিকে তাকালো রবিন। আমার ফিরতে দেরি হবে, রাত 10টা। কেউ মুখ খোলার আগেই ছুটে বেরিয়ে গেল সে। ব্যাপার কি? জিজ্ঞেস করলেন মিস্টার মিলফোর্ড এত উত্তেজিত। একটা হারানো কাকাতুয়া খুঁজছে, জানালেন মিসেস মিলফোর্ড। সেদিন বলেছিল আমাকে। হারানো কাকাতুয়া? হা, কফির কাপে চুমুক দিলেন মিস্টার মিলফোর্ড। কিন্তু গোরস্থানে কি করতে যাবে? চমকে উঠলেন মা। তাড়াতাড়ি ছুটলেন দরজার দিকে, কিন্তু রবিনকে দেখা গেল না, চলে গেছে। প্রায় একই সময়ে লাল কুকুর 4-এর কাছে পৌঁছলো রবিন আর মুসা। কেউ কোনো কথা বলল না।
গেট খুলে সাইকেল ভেতরে ঢুকিয়ে রেখে জঞ্জালের তলা দিয়ে ক্রল করে এসে ঢুকলো হেডকোয়ার্টারে। ডেস্কের ওধারে মহাব্যস্ত কিশোর। একগাদা বই, ম্যাপ, কাগজ ছড়িয়ে রয়েছে ডেস্কের উপর, আর চেহারাই বলছে সুসংবাদ আছে। তাড়াতাড়ি করতে হবে আমাদের, বলল কিশোর। সেজন্যই ডেকেছি। মানে বুঝেছ? রবিন জিজ্ঞেস করল। পুরোপুরি নয়, তবে কাজ শুরু করা যেতে পারে। তোমার গোরস্থান থেকেই সূত্রটা পেয়েছি। আমার আইডিয়া নয়, বাবার, বলল রবিন। কিন্তু তার কথা কিশোরের কানে ঢুকলো কিনা বোঝা গেল না। বইপত্র নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়েছে। একসময় মুখ তুলে বলল, কিছু দূর এগিয়েছি, বুঝলে। 7 ভাগে মেসেজগুলোকে ভাগ করেছে জন সিলভার। পাখির কথা ভুলে গিয়ে শুধু 1-2 করে চালিয়ে যাব। যেভাবে খুশি চালাও তুমি বাপু, গুঙিয়ে উঠল মুসা। কিন্তু জলদি আসল কথা কিছু বলো। টিনে বলেছে গোরস্থানে ছবিটা লুকিয়ে রেখেছে জন সিলভার। তার মানে 1 আর 2 আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে সেখানে। কিভাবে? রবিনের প্রশ্ন। একে বলা হয়েছে, লিটল বো পিপ হ্যাজ লস্ট হার শিপ অ্যান্ড ডাজেন্ট নো হোয়ার টু ফাইন্ড ইট, কল অন শার্লক হোমস। অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছ? শার্লক হোমস মারা গেছে, এই তো, তাই না? মুসা বলল। বইয়ের চরিত্র শার্লক হোমস মরল না বাঁচলো এতে কিছু এসে যায় না। সাহায্যের জন্য তাকে ডাকতে পারছি না আমরা, বলল রবিন। ঠিক, তর্জনী দিয়ে বাতাসে কোপ মারল কিশোর। তাই মেসেজে কল ইন শার্লক হোমস না বলে বলা হয়েছে কল অন, মানে তার বাড়ি গিয়ে খোঁজ করো, মানে তার বাড়ি গিয়ে দেখা করো। কোথায় বাড়ি শার্লক হোমসের? লন্ডনে, জবাব দিল মুসা। লন্ডনে, বেকার স্ট্রিটে, বলল রবিন। বেশ, কিশোর বলল, তাহলে তাকে খুঁজতে বেকার স্ট্রিটে যেতে হবে আমাদের। 2 বলা হচ্ছে 222B আর নট 222B। কাকাতুয়া পাখি তোতলায় না, তার জিভ আর কণ্ঠনালীর গঠন একই রকম। তোতলামি রোগী হয় না তার। তার মানে ইচ্ছে করেই শেখানো হয়েছে, যেটা আগেই সন্দেহ করেছিলাম। তাতে কি? মুসার জিজ্ঞাসা। একটা কাগজে কিছু লিখল কিশোর। এই যে দেখো। বাড়িয়ে দিল দুজনের দিকে। লিখেছে বেকার স্ট্রিট 222B। আরে, চমকে গেল মুসা, এটা তো ঠিকানা। গোরস্থানের। গোরস্থানের? ভুরুকুচ গেল রবিন। ম্যাপের স্তূপ থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পুরনো একটা ম্যাপ বের করল কিশোর। শত শত শহর রয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, একাধিক বেকার স্ট্রিট, তবে কবরস্থানই পথ দেখিয়েছে। এই যে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে একটা শহর, মেরিটা ভ্যালি, আর এই যে বেকার স্ট্রিট, আর এই যে এটা ভ্যালি স্ট্রিট। আড়াআড়ি কেটেছে 2টো পথ। এক কোণে আঙুল রাখলো সে, এই যে গোরস্থান, এটার কেয়ারটেকারের বাড়ির নম্বর 222B। আরে সর্বনাশ, জানলে কি করে? মুসা অবাক। এই যে এই রেফারেন্স বইগুলো ঘেটে ডেস্কে ছড়ানো বইগুলো দেখালো কিশোর। আর তাছাড়া টেলিফোন তো আছেই। গোরস্থানের উপর লেখা একটা পুস্তিকা পেয়েছি আমি, টুরিস্টদের জন্য ছাপা হয়েছে। শোনো। পুস্তিকা খুলে পড়তে শুরু করলো সে। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে পুরনো কবরস্থানগুলোর অন্যতম মেরিটা ভ্যালির গোরস্থান এখন অব্যবহৃত, অযত্নে পড়ে আছে। শোনা যাচ্ছে শিগগিরই সংস্কার করে ঐতিহাসিক স্থান হিসেবে চিহ্নিত করা হবে। পুস্তিকাটা বন্ধ করলো। স্যান্টিনো আর ডিয়েগো যেখানে থাকে সেখান থেকে জায়গাটা মাত্র 30 মাইল দূরে। 3 দিনে হেঁটে গিয়ে হেঁটে ফিরে আসা সম্ভব ছিল অসুস্থ জন সিলভারের পক্ষেও। বাকি মেসেজগুলো কি বলে জিজ্ঞেস করলো রবিন। বুঝেছ? না, এখানে বসে বোঝা যাবে না, গোরস্থানে গিয়ে মেলাতে হবে। চলো তাহলে কাল ভোরেই রওনা হয়ে যায়। রোলস রয়েসের কথা বলে রাখতে হয়, বলল মুসা। সোপা এতক্ষণে বুঝে ফেলেছে কিনা কে জানে। হাত উল্টালো কিশোর। বুঝলে সময় নষ্ট করবে না, আমাদেরও করা উচিত নয়। সকাল হতে অনেক দেরি, বেলা এখনো আছে। তাড়াহুড়ো করলে আধার নামার আগেই ফিরে আসতে পারবো, তবে আমরা সবাই একসঙ্গে যেতে পারবো না। কেন? সোপা নিশ্চয়ই লোক লাগিয়ে রেখেছে, চোখ রেখেছে আমাদের উপর। রোলস রয়েসটা চোখে পড়বেই, আমাদের পিছু নেবে। তাহলে কি কি করতে হবে দ্রুত ব্যাখ্যা করল কিশোর। ক্ষীণ প্রতিবাদ জানালো রবিন, কিন্তু গোয়েন্দা প্রধানের জোরাল যুক্তির কাছে টিকল না।
রোলস রয়েস কয়েক মিনিট পর হাজির হলো। ধীরে সুস্থে চলল না 3 গোয়েন্দা। কেউ যদি চোখ রেখে থাকে যেন সে ভালো মতো দেখতে পারে। ছুটি শেষ হয়নি হ্যানসনের। আজও গাড়ি নিয়ে এসেছে গ্রাব। হলদে দাঁত বের করে হাসলো। পাখি খুঁজে পেয়েছ এক আধটা? কয়েকটা। লোকটার কথার ধরন পছন্দ হলো না কিশোরের। একটাকে পুলিশেও খুঁজছে। এখন চালান। সামনের গেট দিয়ে বেরিয়ে ঘুরে পেছনের রাস্তায় চলে যান। রাস্তায় গিয়ে খুব ধীরে চালাবেন, থামবেন না। পাত্তা না পেয়ে মুখ কালো করলো ড্রাইভার, তবে যা বলা হলো তাই করল। গাড়ি পেছনের রাস্তায় আসতেই রবিনকে হেডকোয়ার্টারে থেকো এটা বলে দরজা খুলে ডাইভ দিয়ে লাল কুকুর চারের কাছে নেমে পড়ল কিশোর। মুসাও নামলো। তারপর মাস্টার মিলফোর্ড মুখ গোমরা করে বলল সোফার, কোথায় যাব? কাকাতুয়া ধরতে? না। কিশোর আর মুসার সঙ্গে যেতে না পারার ক্ষোভ চাপতে পারছে না রবিন। 8 ঘন্টা উপকূল ধরে চালান, তারপর পূবে মোড় নিয়ে কোনো একটা গিরিপথের ভেতর দিয়ে ফিরে আসবেন এখানে। কাকর বিছানো অসমতল পথে ঝাঁকুনি খেতে খেতে ছুটে চলেছে ইয়ার্ডের ছোট ট্রাক। চালাচ্ছে বরিশ। পাশে বসে পথের দিকে তাকিয়ে রয়েছে 2 গোয়েন্দা। মাত্র কয়েক মিনিট আগে উঠে বসেছে। এতক্ষণ হুমড়ি খেয়ে পড়েছিল মেঝেতে। ইয়ার্ডের প্রায় 10 মাইল দূরে চলে এসেছে গাড়ি। এত দূরে নিশ্চয়ই আর কেউ নেই তাদের উপর চোখ রাখার জন্যে। কেউ পিছু নেয়নি আমাদের, একসময় বলল বরিশ। কিন্তু ও কি? ওটা কি শহর না ভূতের গা? আমাদের ব্যাভারিয়ায় ওরকম অনেক শহর আছে। ভূতের গল্প আরম্ভ করলো সে। এমনিতেই চলেছে গোরস্থানে। এসব ভূতের গল্প এখন মোটেও ভালো লাগছে না মুসার। মেরিটা ভ্যালিতে পৌঁছাতে 1 ঘন্টা লাগলো। ঠিকই বলেছে বরিশ, এটাকে শহর বলা চলে না। বাণিজ্য কেন্দ্রগুলো ফেলে এলো পেছনে। ছাল চামড়া ওঠা পুরনো বেকার স্ট্রিট ধরে এগিয়ে চলল। দুধারে একটা বাড়িও চোখে পড়ল না। পথের শেষ মাথায় পাথরের ছড়ানো দেয়াল। দেয়ালের ওপাশে পাথরের শত শত ক্রুশ আর স্মৃতিস্তম্ভ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেরিটা ভ্যালির গোরস্থান। হাত তুলে দেখালো মুসা। দেয়ালের এক জায়গায় ফাঁক, মানে দেয়াল নেই ওখানে। কাঠের একটা পুরনো সাইনবোর্ডে লেখা রয়েছে 2222B বেকার স্ট্রিট। এখানেই থামবো? জিজ্ঞেস করলো মুসা। না, মাথা নাড়ল কিশোর। বরিশ, ডানে যান, পরের রাস্তায় যাবেন। ওকে, যাচ্ছি। মস্ত কবরস্থান, অনেক পুরনো। দেয়ালের কোণের দিকে আসার পর চোখে পড়ল প্রাচীন গির্জা ধ্বংসাবশেষ। পাথর আর কাঁচা ইটে তৈরি, নির্জন, পরিত্যক্ত। মোড় নিল বরিশ। এগুলো আরো শখানেক গজ। কবরস্থান পেছনে ফেলে চলে এলো ইউক্যালিপটাস গাছের বেশ বড়সড় একটা ঝাড়ের কাছে। পথের উপর মাথা নুইয়ে আছে ডালপালা। বয়সের ভারে বাঁকা হয়ে গেছে যেন কোমর। পাতার ঝাঁঝালো তৈলাক্ত গন্ধ ভারী করে তুলছে বাতাস। গাছের নিচে রাখুন, বরিশকে বলল কিশোর। নামলো 2 গোয়েন্দা। শুনুন, আমাদের দেরি হবে, বলল কিশোর। আপনি এখানে থাকুন। ওকে। রেডিও অন করে দিয়ে একটা খবরের কাগজ টেনে নিল বরিশ। তারপর এবার কি? জিজ্ঞেস করল মুসা। নীরবে একটা ফাঁকা মাঠ দেখালো কিশোর। কোনাকুনি গিয়ে মিশেছে গোরস্থানের দেয়ালের সঙ্গে। কেউ না দেখে ফেলে আবার, ভেতরে কেউ থাকতেও পারে। নিঃশব্দে দেয়াল টপকালো দুজনে। না, নেই কেউ, বলল মুসা। তবে থাকলে ভালো হতো, বড় বেশি নির্জন, ভয় লাগছে। জবাব দিল না কিশোর। অনেক দিনের অব্যবহৃত একটা পথ ধরে এগিয়ে চলল। দুধারে অসংখ্য ছোট বড় স্মৃতিস্তম্ভ আর ক্রুশ। কোনোটা আস্ত, কোনোটা ভাঙা, কোনোটা হেলে রয়েছে বিষণ্ণ ভঙ্গিতে। পথ চিনে রাখো মুসা, অন্ধকার হলেও যেন ফিরে যাওয়া যায়। তুমিই পারবে, আমাকে দিয়ে হবে না। এহে, টর্চ আনতে ভুলে গেছি। মরেছি। কুকুরছানার মতো কেউ করে উঠল মুসা। দরকার কি এতক্ষণ থাকার? হালকা এক ঝলক ধোয়ার মতো কিছু উড়ে গেল ওদের সামনে দিয়ে। আরে, আবার কুয়াশা এলো কোত্থেকে? পশ্চিমে তাকালো কিশোর। প্রশান্ত মহাসাগরের অসীম বিস্তার যেন পড়ে পড়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছে মুসা। পানির ওপরে চাপ চাপ ধোয়ার মেঘ ভাসছে। বাতাসে দুলে ধীরে ধীরে সরে আসছে এদিকেই। এরকম হয় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। কোনো আভাস না দিয়েই হঠাৎ করে কুয়াশা জমতে শুরু করে সাগরের উপর।
ধেয়ে আসে উপকূলে, দিনের বেলায়ও। তখন কয়েক হাত দূরের জিনিস দেখা যায় না। দিল বোধহয় সর্বনাশ করে। কিশোরের কণ্ঠে শঙ্কার ছায়া, মুখ গম্ভীর। অন্ধকারের চেয়েও খারাপ। এসে পড়ার আগেই যদি ছবিটা খুঁজে পেতাম। ওই যে রাস্তাটা। লম্বা লম্বা পা ফেলে হেঁটে চলল কিশোর। দুটো বড় স্মৃতিস্তম্ভের মাঝ দিয়ে এসে থামল অনেকগুলো পথের একটা সঙ্গমস্থলে। পথের শাখা প্রশাখা এখান থেকে বেরিয়ে জালের মতো ছড়িয়ে গেছে বিশাল গোরস্থানের ভেতরে ভেতরে। জায়গাটা 222 লেখা সাইনবোর্ডের কাছেই। এবার অস্বস্তি লাগছে মোসার। পকেট থেকে নোট লেখা কাগজ বের করলো কিশোর। 222 বেকার স্ট্রিটে এলাম। 4 নম্বর মেসেজ বলছে 100 কদম পশ্চিমে যাও, গেটের মুখ উত্তর দিকে। তাহলে এই যে এদিকে। কি 100 কদম মানে 100 গজ, বলল কিশোর। জন সিলভারের কথা মোতাবেক এখান থেকে 100 গজ পশ্চিমে যেতে হবে আমাদের। মোসা, শুরু করো। তোমার পা লম্বা, বড়দের সমান হবে। 1 2 3 করে গুনে গুনে পা ফেলতে শুরু করলো মোসা। তার পেছনে রইল কিশোর। এক জায়গায় 40 ফুট দূরের দেয়ালের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে একটা পথ। ওটা ধরেই এগোচ্ছে এখন। 100 গুণে থামলো মোসা। এবার 5 নম্বর বলছে, ইউ নো মাই মেথড ওয়াটসন, 3 sevens লিড টু 13। মাথা লিখেছে ওর, রাগ করে বলল মোসা। চিন্তিত চোখে এদিক ওদিক তাকাচ্ছে কিশোর। হঠাৎ বলল, মোসা, তোমার কদম কি পুরো 1 গজ? কি জানি, মেপে তো দেখিনি। তাহলে মেপে দেখা যাক। পকেট থেকে একটা প্লাস্টিকের টুকরো বের করলো কিশোর। একটা 3 বছরের পকেট ক্যালেন্ডার। একধারে 4 ইঞ্চি লম্বা স্কেল রয়েছে। মুসার ছড়ানো কদম মেপে দেখল। 30 ইঞ্চি। 100 কদমে কম হয়েছে 50 ফুট। হাঁটো, আরো 20 কদম হাঁটো। একেবারে পেছনের দেয়ালের কাছে চলে এলো ওরা, কিন্তু দৃষ্টি আকর্ষণ করার মতো পাথর বা কোনো কিছু নেই। দেখো, হাত তুলে উল্টো দিকে খানিক দূরের 3টা পাথরের ফলক দেখালো মোসা। পাশাপাশি 3টে কবরের মাথার কাছে গাঁথা। 3টে ফলকে 3টে নাম, হিউগো সেভার, পিটার সেভার, মরিস সেভার। 1888 সালের একটা তারিখ লেখা রয়েছে নিচে। একই দিনে 3 জনে পিতজ্বরে মারা গেছে। সেভার্ন, চেঁচিয়ে উঠল মোসা। সেদিনই ধরেছিলাম আমি। রবিন উড়িয়ে দিল ইংরেজদের কথার টান বলে। 3 sevens লিড টু 13। হ্যাঁ, সেভার্নসটা রয়েছে এখানে, কিন্তু 13 কাছে নিয়ে যাবে কিভাবে? দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল কিশোর। পাথরগুলো রয়েছে এক সারিতে। বুদ্ধি খুলে যাচ্ছে মোসার। এক লাইন। লাইনটা ধরে ডানে বায়ে যে কোনো একদিকে হাঁটি। এল্লা কিশোর, জলদি করো, কুয়াশা এসে পড়ছে। পাক খেয়ে এগিয়ে আসছে হালকা কুয়াশা। এটা সামনের স্তর। ঘিরে ধরল 2 গোয়েন্দাকে। হাহাকার করে গেল বাতাস, যেন অশরীরী কোনো প্রেতের বুক ভাঙা দীর্ঘশ্বাস। শিউরে উঠল মোসা, কোকিয়ে বলল, কিশোর, জলদি করো প্লিজ। বিষণ্ণ পরিবেশকে আরো বিষণ্ণ করে তুলেছে বিচ্ছিরি কুয়াশা। কিন্তু কিশোরের কোনো ভাবান্তর নেই। গালে টোকা দিচ্ছে, তাকাচ্ছে আশেপাশে। লাইনটা গিয়ে শেষ হয়েছে ওই পাথরটাই। চলো তো দেখি। আর একটা প্রস্তর ফলক। এ পাশে কিছুই লেখা নেই। ঘুরে ও পাশে আসতেই দেখতে পেল ওরা। লেখা রয়েছে, চিরনিদ্রায় ঘুমিয়ে আছে এখানে 13 জন অচেনা ভ্রমণকারী। ইন্ডিয়ানরা খুন করেছে এদের সবাইকে। 13, ফিসফিস করল মোসা। জোরে বলতে ভয় পাচ্ছে, যেন ঘুম ভেঙে যাবে 13 জন হতভাগ্য মানুষের। 3 সেভার্ন নিয়ে এলো 13র কাছে। 6 নম্বরে বলছে, কিশোর বলল, লুক আন্ডার দ্য স্টোনস বিয়ন্ড দ্য বোনস ফর দ্য বক্স দ্যাট হ্যাজ নো লক্স। কিন্তু কোন পাথরটা? এখানে তো পাথরে বোঝায়। মেসেজ বলছে বিয়ন্ড দ্য বোনস। বাঁকা চোখে কয়েকটা পাথরের দিকে তাকালো কিশোর। দূর, কুয়াশা এসেই পড়লো দেখি। ওই যে দেয়ালের ধারের ওই মনুমেন্টের কাছে পাথর পড়ে আছে কতগুলো। কোন কালে পড়েছিল কে জানে, ঠিক করেনি আর। আচ্ছা, 13 জনের হাড়গোড়কে বোনস বলে ধরে নিলে ওগুলোকেই তো স্টোনস বোঝায়। আশেপাশে আর যা আছে একটা করে পাথর, কোনো স্তূপ নেই।
কিশোরের কথা শেষ হওয়ার আগেই ছুটে গেল মুসা। দুহাতে পাথর সরাতে শুরু করলো। মুখ না তুলে বলল, কিশোর হাত লাগাও, কুয়াশার আগেই শেষ করতে হবে। কাজে এতই মগ্ন রয়েছে ওরা, পেছনে পদশব্দ শুনতে পেল না। বাহ, খুব কাজের ছেলে তো, বলে উঠল কেউ। কানের কাছে যেন বাজ পড়েছে, এত জোরে চমকে উঠল দুজনে। ঘনয়মান কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসছে তিনটে মূর্তি। একজন সোপা, কোনো সন্দেহ নেই। পাশের দুজনকেও চেনে। একজনের নাম জানে, টমাস, আর একজনের জানে না। তোমাদের কাজ শেষ। কাছে এসে হাসলো সোপা। আর কষ্টের দরকার নেই, এবার আমরাই পারবো। টমাস, ওদেরকে ধরো তো। মনে মনে একই সঙ্গে একই সিদ্ধান্তে পৌঁছে গেল দুই গোয়েন্দা। লাফিয়ে উঠে দুজন ছুটল দুদিকে, কিন্তু পারল না, ধরা পড়ে গেল। টমাস, তুমি ধরে রাখো, আদেশ দিল সোপা। ডিঙ্গি, পাথর সরাও। মোসার হাত মুচড়ে ধরল টমাস। পিস্তল বের করে পিঠে ঠেকালো। কিশোরকে বলল, চুপ করে দাঁড়িয়ে থাকো, নাকি বন্ধুর পিঠ ফুটো করতে চাও? ঠান্ডা ভেজা সুর দিয়ে ওদেরকে পেঁচিয়ে নিচ্ছে যেন ঘন কুয়াশা। দ্রুত হাত চালাচ্ছে ডিঙ্গি। লুকানো হাড় খুঁজছে যেন ক্ষুধার্ত কুকুর। ছোট বড় পাথর, টালি আর কাঁচা ইটের টুকরো ছুঁড়ে ফেলছে চারপাশে। একটা ভাঙা ডাল ছুঁড়ে ফেললো, একটা পুরনো পাইপ ফেললো। কাছেই দাঁড়িয়ে থাকা টমাস আর ছেলেদের গায়েও এসে পড়ছে কিছু। এই, দেখে শুনে ফেলো, বলল টমাস, গায়ে লাগে। আরে এত তাড়াহুড়ো কি, বলল সোপা, আরো আস্তে সরাও না। চুপচাপ দাঁড়িয়ে দেখছে দুই গোয়েন্দা। তেতো হয়ে গেছে মন। এত কষ্টের পর লাশটা কি হলো? ওরা ছবি বের করে দিল। মজা লুটবে এখন এই বিদেশি চোর। মন খারাপ লাগছে? শান্ত কণ্ঠে বলল সোপা। জানো, দুনিয়ার অনেক জায়গায় গিয়েছি আমি। অনেক মিউজিয়াম থেকে চুরি করেছি। অনেক জাদ্রেল পুলিশ আর গার্ডকে বোকা বানিয়ে এসেছি। নিজেকে আমি খুব চালাক ভাবতাম, কিন্তু না বলে পারছি না। তোমরা আমার মতো লোককেও বহুত নাকানি চুবানি খাইয়েছ। ওই গাড়ি বদলানোর বুদ্ধিটা তো রীতিমতো, আর কি বলবো, হতবাক করে দিয়েছে আমাকে। কুয়াশায় ভিজে নিভে যাওয়া সিগারেট আবার ধরিয়ে নিয়ে হাসলো। কুয়াশার মধ্যে জ্বলন্ত লাইটের হাতে কালো আলখেল্লা পরা মূর্তিটাকে ঠিক মানুষ মনে হচ্ছে না এখন। কবর থেকে যেন ভূত উঠে এসেছে। আন্দাজ ঠিকই করেছিলে তোমরা। তোমাদের উপর চোখ রাখতে বলেছিলাম, রেখেছিল। রোলস রয়েসটাকে অনুসরণ করেছিল। 20 মিনিট পর ওটার পাশ কাটিয়ে আসার সময় দেখলো ভেতরে মাত্র একটা ছেলে। ফোনে জানালো আমাকে। প্রথমে বুঝতেই পারিনি আমি ঘটনাটা কি ঘটছে। অনেক ভাবার পর, না ইয়াংম্যান, তোমরা প্রতিভাবান। আমার ভক্তি এসে গেছে। আমি চোর ঠিক, কিন্তু অ্যান্থনি সোপার শ্রদ্ধা পেতে হলে জোরে জোরে কয়েকবার টান দিয়ে ধোঁয়া ছাড়লো সে। কিন্তু কুয়াশার জন্য দেখা গেল না ধোঁয়া। একরং হয়ে গেছে। পাথর সরিয়ে চলেছে ডিঙ্গি। জন সিলভারের কয়েকটা মেসেজ আমি তাড়াতাড়ি বুঝেছি, আবার বলল সোপা। তবে এই কবরখানার কথা ভাবিনি প্রথমে। তাড়াহুড়ো ছিল। ম্যাপ ট্যাপ নিয়ে বসলে হয়তো বুঝে যেতাম। শেষে ট্যুরিস্ট ব্যুরোকে ফোন করে জিজ্ঞেস করলাম আশেপাশে নির্জন পুরো জায়গা কোথায় কোথায় রয়েছে। ম্যারিটা ভ্যালির কথা ওরাই জানালো। টমের পায়ে এসে পড়ল মাঝারি সাইজের একটা পাথর। গাল দিয়ে উঠল সে। ধমক দিয়ে বলল, এই, দেখে ফেলতে পারো না? দেখেই ফেলো ডিঙ্গি, নরম গলায় বলল সোপা। পাথর হাড্ডিতে পড়লে ব্যথা লাগে। বড় চ্যাপটা মতো একটা পাথর সরিয়েই অস্ফুট শব্দ করে উঠল ডিঙ্গি। টেনে পাথরের তলা থেকে বের করে আনলো জিনিসটা। এই যে নিন মিস্টার সোপা, আপনার বাক্স। বাহ! এগিয়ে গিয়ে বাক্সটা নিল সোপা। পাশে 14 ইঞ্চি, লম্বায় তার প্রায় দ্বিগুণ। ছোট্ট শক্ত একটা তালা লাগানো রয়েছে ওটার কবজায়। হ্যাঁ, সাইজ ঠিকই আছে। ভেরি গুড ডিঙ্গি। ওটাই, বাংলায় বলল কিশোর, বিষণ্ণ কণ্ঠ। মুসা বুঝতে পারল কিশোরের কাছে বাংলা মোটামুটি শিখে নিয়েছে সে আর রবিন। পকেট থেকে খুব শক্তিশালী ছোট একজোড়া কাটার বের করলো সোপা। এক চাপেই কট করে কেটে ফেললো ধাতো বাংলাটা। বাজে অবস্থা। কষার দিকে চেয়ে বলল সোপা, তবে মনে হয় না ছবিটার কোনো ক্ষতি হবে। ভালো ছবি ভালো রং দিয়েই আঁকা হয়। এক পলক দেখি। নিজেকে বোঝাচ্ছে সে, আসলে লোভ সামলাতে পারছে না।
সাবধানে ডালা তুলে ভেতরে চেয়েই চেঁচিয়ে উঠল রাগে। লাফ দিয়ে তার পাশে দাঁড়ালো ডিঙ্গি। ছেলেদের দিকে মনোযোগ হারিয়েছে টমাসও। গলা বাড়িয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলো বাক্সের ভেতর কি আছে। এক টুকরো কাগজ রয়েছে শুধু বাক্সের ভেতরে। বের করে জোরে জোরে পড়ল সোপা। সরি বন্ধু, মেসেজের মানে ঠিকমতো বোঝনি। কিশোর, ফিসফিস করে বাংলায় বলল মোসা। এই সুযোগ বলেই ঝাড়া মারল। বাক্সের ভেতর কি আছে দেখার জন্য ঢেল দিয়েছিল টমাস। ঢিলি হয়ে গেছে আঙুল, ফলে ছুটিয়ে নিতে পারল মোসা। একই সঙ্গে ডাইভ দিয়ে পড়ল সামনে। ছো মেরে তুলে নিল পায়ের কাছে পড়ে থাকা পুরনো পাইপটা। গুলি করবে কিনা দ্বিধা করছে টমাস। সুযোগটাকে কাজে লাগালো মোসা। এক বাড়ি দিয়ে ফেলে দিল পিস্তল। পরক্ষণে গায়ের জোরে বাড়ি মারল টমাসের মাথা সই করে। চট করে মাথা সরিয়ে কোনো মতে বাঁচতে পারল টমাস, কিন্তু কাঁধ বাঁচাতে পারল না। আউক করে উঠে কাঁধ চেপে ধরে বসে পড়ল। দাঁড়িয়েই আছে কিশোর। এসব বিশেষ মুহূর্তে তার পেশি যেন জড়ো হয়ে যায়, নড়তে চায় না। এক হাতে পাইপ আর এক হাতে কিশোরের কবজি চেপে ধরে টান মারল মোসা। দৌড়ে গিয়ে ঢুকে গেল যেন কুয়াশার মধ্যে। সামনে খানিকটা জায়গার কুয়াশা যেন জট বেঁধে কালো হয়ে গেছে। আসলে ইউক্যালিপটাসের একটা ঝাড়। কিশোরকে নিয়ে ছুটে ওটার ভেতরে ঢুকে পড়ল মোসা। ট্রাকটা ওদিকে, ফিসফিস করে বলল মোসা। হাত তুলে একটা দিক দেখালো। কিছুই চোখে পড়ল না কিশোরের। কোনটা যে কোন দিক মোসা কি করে খেয়াল রেখেছে সেই জানে। কিশোরের কাছে সব দিক একই রকম লাগছে। কি করে বুঝলে? জিজ্ঞেস করলো কিশোর। বুঝেছি, শুধু বলল মোসা। বিশ্বাস করলো কিশোর। দিক চিহ্ন খুঁজে বের করার ব্যাপারে ওস্তাদ তার সহকারী। রাতের বেলাও এমন সব জায়গায় পথ খুঁজে বের করে ফেলে মোসা, কিশোর যেখানে দিনেই হারিয়ে যায়। শোনো, দ্রুত বলল মোসা, দেয়ালের ধার ধরে যাও। আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম সেই ফাঁকটার কাছে চলে যেতে পারবে। ঝাড়ের ভেতরে ভেতরে চলে যাও। পারবো না আমি। অনিশ্চিত শোনালো গোয়েন্দা প্রধানের কণ্ঠ। হারিয়ে যাব। হারাবে না, ওই যে বেচারা আসছে, ওদের ভুল পথে তুলে দিয়ে আসি গে। গাছের দিকে চোখ রাখবে। আশ্চর্যবোধক আর তীর চিহ্ন এঁকে যাব, অসুবিধা হবে না তোমার, যাও। কাজ চেপে ধরে ঝটকা দিয়ে বন্দুকে ঘুরিয়ে সামনে ফেলে দিল মোসা। তারপর আরেক দিকে ঘুরে লোকগুলোকে শুনিয়ে জোরে জোরে বলল, এই কিশোর, এই যে এদিকে এসো। হইচই শোনা গেল তিনজন মানুষের। আবার শোনা গেল মোসার কথা, সরে যাচ্ছে। দূর থেকে দূরে লোকগুলোকে সরিয়ে নিয়ে চলল সে। অন্ধের মতো ছুটছে কিশোর। ভাঙা ক্রুশ, স্তম্ভ আর পাথরে হোঁচট খেল। হুমড়ি খেয়ে পড়ল কয়েকবার। কনুই আর হাঁটুর চামড়া ছিল কয়েক জায়গায়। এক ঝাড় থেকে বেরিয়ে অনেক কষ্টে খুঁজে পেল আর একটা ঝাড়। কুয়াশা এখানে সামান্য হালকা, যেন পানির নিচে রয়েছে সে। কয়েক ফুটের বেশি নজর চলে না। কুয়াশা আসছে, আসছেই, একেবারে ঢেউয়ের মতো এক নাগাড়ে। গাঢ় হচ্ছে ধূসর রং। উপর দিকে কুয়াশা অনেক পাতলা, তার মধ্য দিয়ে কোনাকোণে দৃষ্টি চলে অনেক দূর। প্রায় 40 ফুট দূরের একটা গাছের মাথা আবছা মতো দেখতে পেল কিশোর। দৌড় দিল সেদিকে। 3 দিকে ছড়িয়ে পড়েছে 3 জন মানুষের কণ্ঠস্বর। পথ হারিয়েছে মনে হচ্ছে। মুসার কোনো সারা শব্দ নেই। কোথায় রয়েছে বোঝা যাচ্ছে না। গাছের কাছে এসে থামল কিশোর। কুয়াশা এখানে খুবই পাতলা। গাছের গায়ে নীল চকে আঁকা আশ্চর্যবোধক চিহ্নটা স্পষ্ট। তীর চিহ্ন বাইরে যাওয়ার নির্দেশ করছে। ছুটল কিশোর, আরেকটা ঝাড়ের কাছে চলে এলো। আশ্চর্যবোধক আর তীর চিহ্ন আঁকা আছে গাছের গায়ে। কিভাবে যেন কিশোরের আগে চলে গেছে মোসা। পেছনে একজন লোকের চিৎকার শোনা গেল। কোনো কিছুতে হোঁচট খেয়ে পড়ে ব্যথা পেয়েছে। অন্য দুজনের গলাও শোনা যাচ্ছে, সরে যাচ্ছে দূরে। কিশোর যেখানে রয়েছে সেখানেও ঘন হতে শুরু করেছে কুয়াশা। ভীষণ এক দুঃস্বপ্নের ভেতর রয়েছে যেন সে, কিংবা কোনো প্রেতপুরীতে। গাছের ডালপাতাগুলোকে মনে হচ্ছে কোনো পিশাচের বাহু ধারালো নখ দিয়ে খামচে ধরতে আসছে তাকে। অতি সাধারণ স্তম্ভগুলো ভয়াবহ ভুতুড়ে রূপ নিয়ে পথরোধ করতে চাইছে তার। ছোটার সময় কয়েকবার যে বাড়ি খেয়েছে, কপাল ফুলে গেছে, ব্যথা করছে বুকের এক পাশ। কিন্তু এখন সেসব খেয়াল করার সময় নেই। ছুটে চলল কিশোর। যখন মনে করল দেয়ালের ফাঁকের আর দেখা পাবে না,
ঠিক সেই সময় দেখতে পেল দেয়ালটা। কুয়াশার মধ্যে দিয়ে শুধু উপরের অংশ দেখা যাচ্ছে, মোটা মোটা রেখার মতো। দেয়ালের উপর প্রায় হুমড়ি খেয়ে এসে পড়ল কিশোর। মোটা রেখাটা ধরার জন্যে হাত বাড়ালো উপরে। কে যেন চেপে ধরল কবজি, জীবন্ত আরেকটা হাত। ঝটকা দিয়ে ছাড়িয়ে নিতে যাচ্ছিল কিশোর। ফিসফিসিয়ে বলল মুসা, কিশোর আমি। বন্ধুর গলা এত মধুর আর কখনো মনে হয়নি কিশোরের। টেনে তাকে দেয়ালের উপর তুলে নিল মুসা। দুজনে লাফিয়ে নামলো ওপাশে। হাত ধরে তাকে টেনে নিয়ে চলল মুসা। নতুন অভিজ্ঞতা হচ্ছে আজ গোয়েন্দা প্রধানের। কোনো ব্যাপারে কারো উপর এতক্ষণ নির্ভর কখনো হতে হয়নি তার। ঘন কুয়াশার ভেতরে দেখা যাচ্ছে হলুদ দুটো ঘোলাটে আলো, যেন কোনো দানবের চোখ। ট্রাকের হেডলাইট। হাঁপাতে হাঁপাতে ট্রাকের কাছে এসে থামলো দুই কিশোর। তোমরা হোকে? পাশে এলিয়ে পড়া দুই গোয়েন্দাকে জিজ্ঞেস করলো বরিশ। হ্যাঁ 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 হোকে। দম নিয়ে সারতে পারছে না কিশোর, ফেটে যাবে যেন ফুসফুস। মনে মনে প্রতিজ্ঞা করলো, আর আলসেমি নয়, কাল থেকেই সকালে উঠে মুসার সঙ্গে ব্যায়াম শুরু করবে সে। আরে বাপরে বাপ, দৌড়ানো এত কষ্ট! বাড়ি যান, হারামি এই কুয়াশার ভেতর থেকে বেরোন। সাবধানে এগিয়ে চলল বরিশ। পাতলা হতে হতে একসময় পেছনে পড়ে গেল কিশোরের হারামি কুয়াশা। ট্র্যাক ছুটছে। অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না ছেলেরা। একটা ব্যাপারে নিশ্চিত, অবশেষে বলল কিশোর, হারামি হোক আর যাই হোক, কুয়াশা আমাদের বাঁচিয়ে দিয়েছে। সোপার দল পিছু নিতে পারেনি। পিছু নেবে কেন? মুসা বলল, ছবিটা তো পাইনি আমরা। ওদের ধারণা পেয়েছি। নিচের ছোটে চিমটি কাটতে শুরু করলো কিশোর। খুব এক চোট দেখিয়েছে জন সিলভার। সাংঘাতিক রসিকতা। এত কষ্টের পর পাওয়া গেল খালি বাক্স, তার উপর একটা নোট। জাহান্নামে যাক বেটারা। কিশোরের কথায় বিশেষ কান নেই মুসার। এখন আসুক, বরিশ আছে আমাদের সঙ্গে, পিটিয়ে তক্তা করে দেব। হাতের পাইপটা দেখালো সে। এখনো রয়েছে ওটা তার হাতে, ফেলেনি সে এত কিছুর পরও। তার কারণ এটা একটা অস্ত্র। টমাসের বাচ্চাকে যদি আর একটা খিঁচতে পারতাম, তাতে দাঁত চাপলো সে। হ্যাঁ, যা একখান খিচেছ সেটাই জিন্দিগি ভর মনে রাখবে। মাথায় লাগলে মরেই যেত, বলল কিশোর। দারুণ দেখিয়েছ আজ তুমি মুসা, আমি অনেকদিন মনে রাখবো। অবাক হলো মুসা, খুশিও। কিশোর পাশা প্রশংসা করছে, যে শুধু লোকের দোষ ছাড়া আর কিচ্ছু দেখে না, মানে মুসার ধারণা এটা। যাক, আজ তাহলে দেখিয়ে দিতে পেরেছে গোয়েন্দা প্রধানকে, সুযোগ পেলে সেও মনে রাখার মতো কিছু করতে পারে। মেসেজের মানে তো বের করলাম, বলল কিশোর। বাক্সটাও পেলাম, কিন্তু ছবি কই? বলেছেই তো, আই নেভার গিভ আ সাকার অ্যান ইভেন ব্রেক। মনে করিয়ে দিল মুসা, হাইমাসের উপর প্রতিশোধ নেয়ার জন্যে। হয়তো। ভাবনায় ডুবে গেল কিশোর। সারা পথে আর কোনো কথা হলো না। কিশোর ভাবতেই থাকলো। মুসাও বাধা দিল না। রকি বিচে ঢোকার আগে খানিক দূর হালকা কুয়াশার ভেতর দিয়ে আসতে হয়েছে। ছড়িয়ে পড়েছে কুয়াশা। মেরিটা ভ্যালির গোরস্থানে এখন কি অবস্থা ভাবতেই রুম খাড়া হয়ে গেল মুসার। জোর বাতাস বইতে শুরু করলো। দ্রুত দক্ষিণে সরে গেল কুয়াশা। নিরাপদেই স্যালভেজিয়ারে ঢুকলো ট্রাক। চলো হেডকোয়ার্টারে চলো, মুসাকে বলল কিশোর। রবিন নিশ্চয়ই বসে আছে। অধীর হয়ে আছে রবিন। বসতে পারছে না, খালি ছটফট করছে। পায়চারি করছে ট্রেলারের ছোট্ট পরিসরে। দুজনকে দেখেই চেঁচিয়ে উঠল সে, পেয়েছ? কিন্তু বন্ধুদের মুখ দেখেই প্রশ্নের জবাব পেয়ে গেল রবিন। কারো হাতেই বাক্স নেই। মুসার হাতে শুধু পাইপটা, অস্ত্র। অনুমান করতে কষ্ট হলো না রবিনের। মারপিট করে এসেছে মুসা। সোপা ধরে ফেলেছিল। ধপাস করে গিয়ে নিজের চেয়ারে গড়িয়ে পড়ল কিশোর। তবে ছবিটা সেও পায়নি, যোগ করল মুসা। নিজের সিটে বসল। বাক্সটা পাওয়া গেছে। ভেতরে শুধু একটা নোট, তাতে লেখা মেসেজটার মানে নাকি ঠিকমতো করতে পারিনি। তাই বলল রবিন। অবাক কাণ্ড। জন সিলভার শুধুই রসিকতা করল, খালি খাটানোর জন্যে? নো রেজাল্ট? আমার তা মনে হয় না। চেহারা বিকৃত করে রেখেছে কিশোর। তাহলে অন্য কিছু লিখত। মেসেজটার মানে ঠিকমতো করা হয়নি এ কথা লিখত না। আগেই বলেছিলাম। বলা আর হলো না। ফোন বেজে উঠল।
পরস্পরের দিকে তাকালো ওরা। কে? এখন তো কারো ফোন করার কথা নয়। হবে হয়তো মিসেস হাইমাস। বলতে বলতে রিসিভার তুলে নিল কিশোর। স্পিকারের সুইচ অন করে দিয়ে বলল, হ্যালো, পিঙ্গুয়েন্দা বলছি। কংগ্রাচুলেশনস ইয়াং ডিটেকটিভস, শুকনো হাসির সঙ্গে বলল একটা ক্ষণক্ষণে কণ্ঠ, কথায় কড়া ফরাসি টান। কার গলা ঠিকই বুঝতে পেরেছে কিশোর, তবু জিজ্ঞেস করল, কি বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে? এই তো খানিক আগে ম্যারিটা ভ্যালির গোরস্থানে দেখা হয়েছিল। তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলার লোভ সামলাতে পারলাম না। জন সিলভার খুব বোকা বানিয়েছে আমাকে। আর ঘোরাঘুরি করে কি লাভ বলো? আমি পরাজিত। হতাশা ঢাকতে পারল না অ্যান্থনি সোপা। চুপ করে রইল কিশোর। এয়ারপোর্ট থেকে বলছি, আবার বলল সোপা। চলে যাচ্ছি আমি। পুলিশকে জানাতে পারো, তবে লাভ হবে না। ওরা ধরতে পারবে না আমাকে। কেন ফোন করেছি জানো? আর একবার তোমাদের প্রশংসা করতে। হাইমাসকে বলবে আমি তার শুভকামনা করছি। থ্যাংক ইউ, শুধু বলল কিশোর। আমাকে টেক্কা দিয়েছ তোমরা, আবার বলল সোপা। আজ তোক আর একজন কি দুজন সেটা পেরেছে। দাওয়াত দিয়ে রাখছি, যদি কখনো ইউরোপে বেড়াতে আসো খুঁজে বের করো আমাকে। ইচ্ছে করলে সেটাও পারবে তোমরা, আমি জানি। ফ্রান্সের অপরাধ জগৎ ঘুরিয়ে দেখাবো তোমাদের। কত রহস্য, কত রোমাঞ্চ আর উত্তেজনা যে লুকিয়ে আছে সেখানে কল্পনাও করতে পারবে না। আর একটা কথা, হয়তো ভাববে যে চোরের উপদেশ কি শুনবো, তবু বলছি, মানুষের কল্যাণে লাগেও তোমাদের মেধা। মানুষের উপকার করো, আমার মতো চোর হয়েও না। তোমাদের উপর হয়তো অনেক অন্যায় করেছি, কষ্ট দিয়েছি, মাফ করো। কি যে বলেন! এতই অবাক হয়েছে কিশোর, মিটমিট করছে চোখের পাতা। কিশোর, আবার বলল সোপা। লেকচারের মতো শোনাচ্ছে কথাগুলো, তবু বলছি, তোমাদের দেশ বাংলাদেশ, ওখানে গিয়েছিলাম একবার। আহা, কি যে কষ্ট ওখানকার মানুষের, চোখে না দেখলে বিশ্বাস হয় না। বড় হয়ে তোমরা দেশে চলে যেও, যদি কোনোভাবে পারো সাহায্য করো দেশের মানুষকে। ওরা সত্যি বড় অসহায়। জোরে জোরে নিচে ছুটে চিমটি কাটছে কিশোর। কি যেন মনে পড়ি পড়ি করেও পড়ছে না, কিন্তু মনে পড়ে গেল হঠাৎ। মসিয়ে সোপা, আপনিই সেই লোক নন তো, ফ্রান্সের গরিব দুঃখীরা যাকে আধুনিক রবিনহুড বলে? ও হ্যাঁ, আর একটা কথা। কিশোরের প্রশ্ন এড়িয়ে গেল সোপা। কাকাতোয়াগুলো ওশেন স্ট্রিটের একটা গ্যারেজে আছে। ঠিকানাটা লিখে নাও তো চট করে। দ্রুত লিখে নিল রবিন। অউ রিভো মাই বয়েজ, বলল সোপা। অ্যান্ড এগেইন কংগ্রাচুলেশনস। কেটে গেল লাইন। অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হলো হেডকোয়ার্টারে। অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না, যেন অতি পরিচিত একজন বন্ধু চলে গেল ওদের। কে ওই আধুনিক রবিনহুড? জিজ্ঞেস করলো মোসা। আমিও শুনেছি ওর নাম, বলল রবিন। দুর্দান্ত এক দস্যু। সেই প্রাচীন কথাটা, ধনীর জম গরিবের বন্ধু। আমি পাল্টে দিচ্ছি কথাটা, কিশোর বলল। উৎপীড়কের জম উৎপীড়িতের বন্ধু। দুনিয়ার সব ধনীরাই খারাপ নয়। যাই হোক, আমাদের আসল আলোচনা থেকে অনেক দূরে সরে গেলাম। হ্যাঁ, ছবিটা কোথায় থাকতে পারে? পাইপ দিয়ে নিজের হাতে তালুতে আস্তে করে বাড়ি দিল মোসা। আরে, অমন করে আমার দিকে চেয়ে আছো কেন? 6 নম্বর মেসেজে কি বলা হয়েছে? 6 নম্বর মেসেজে কি বলা হয়েছে? নিঃশ্বাস ভারী হয়ে আসছে কিশোরের। লুক আন্ডার দ্য স্টোনস বিয়ন্ড দ্য বোনস ফর দ্য বক্স দ্যাট হ্যাজ নো লক্স, জবাব দিল রবিন। কিন্তু মুসা, কিশোর বলল, ডিঙ্গি যে বাক্সটা পেয়েছে ওটাতে তো তালা ছিল, অথচ মেসেজে পরিষ্কার বলছে ছবি যেটাতে থাকবে তাতে কোনো তালা থাকবে না। ঠিক, চেঁচিয়ে উঠল মুসা। আরেকবার পাইপ দিয়ে বাড়ি দিল হাতের তালুতে। আরেকটা বাক্স আছে না? আর থাকতে পারে না, খুব ভালো মতোই খুঁড়েছে ডিঙ্গি। কিন্তু এমন যদি হয়? হাতের তালুতে থুতনি রাখলো কিশোর। ছোট্ট অন্য কোনো ধরনের বাক্স, যেটাকে বাক্স মনে হবে না। আচ্ছা, 7 নম্বরে কি লিখেছে? আই নেভার গিভ আ সাকার অ্যান ইভেন ব্রেক, বলল মোসা। স্কারফেসকে ও কোথায় বলতে শুনেছি, তাই না রবিন? হ্যাঁ, রবিন মাথা ঝাঁকালো। তবে তার সঙ্গে ব্ল্যাক বিয়ার্ড যোগ করেছে। অ্যান্ড দ্যাটস আ লেট পাইপ শিনস। এটাও আর একটা পুরনো স্ল্যাং। তাই আপন মনে বলল কিশোর। প্রথম স্ল্যাঙে দৃষ্টি দূরে সরানো হয়েছে।
তার পরেরটাই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তাই তো বোঝায়, তাই না? দূর! ঠকাস করে পাইপে টেবিলে নামিয়ে রাখলো মুসা। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। মুসা, এই পাইপটা কোথায় পেয়েছো? জিজ্ঞেস করলো কিশোর। কেন, জানো না? মুসা অবাক। গোরস্থানে ডিঙ্গি ছুঁড়ে ফেলেছিল। ঝট করে পাইপটার দিকে চোখ চলে গেল রবিনের। খাঁচার ভেতরে অযথায় জানা ঝাপটালো একবার ব্ল্যাকবিয়ার্ড। সেটা দিয়েই খিচিয়েছিলাম জনাব টমাস মিয়াকে, হেসে রবিনকে বলল মুসা। ওই একই জায়গায় পাওয়া গেছে যেখানে বাক্সটা পাওয়া গেছে। মুসার কথা কানাই ঢুকছে না যেন কিশোরের। এবং এরা সীসার পাইপ, যোগ করলো রবিন। চোখ বড় বড় হয়ে যাচ্ছে মুসার, এবং রবিনের কথার সঙ্গে সঙ্গে যোগ করলো কিশোর। সীসার পাইপ আজকাল খুব রেয়ার, কেউ ব্যবহার করে না। মাথায় দেখো ক্যাপ লাগানো রয়েছে, ভেতরের জিনিস সহজে নষ্ট হবে না। তালাও নেই। থাবা দিয়ে পাইপটা তুলে নিল মুসা। ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে শুরু করলো ক্যাপ। এই প্রথম খেয়াল করলো পাইপটা 14 ইঞ্চির মতো লম্বা। ক্যাপটা টেবিলে রেখে পাইপের ভেতরে আঙুল ঢুকিয়ে দিল মুসা। টেনে বের করে আনলো গোল করে পাকানো এক টুকরো ক্যানভাস। খুলে টেবিলে বিছালো। হা হয়ে গেল তিন গোয়েন্দা। 14 বাই 24 ইঞ্চি ক্যানভাসের টুকরো, তাতে আঁকা রয়েছে অপরূপ সুন্দরী এক কিশোরী, মধ্যযুগীয় মেষপালিকার পোশাক পরনে। এক মেষ শিশুর ভাঙা পায়ের পরিচর্যা করছে। ছবি সম্পর্কে তেমন কোনো ধারণা নেই ওদের, তবু স্বীকার না করে পারল না। অপূর্ব, দক্ষ শিল্পীর তুলির ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে। যেন এখনই ভেড়ার বাচ্চা কোলে তুলে নিয়ে নাচতে নাচতে চলে যাবে মেয়েটা। মাস্টারপিস, কোনো সন্দেহ নেই। রামধনুর এক টুকরো, বিড়বিড় করল কিশোর। একপাত্র সোনা। ঠিকই বলেছে জন সিলভার। এত অল্প কথাই এর চেয়ে ভালো বর্ণনা আর হয় না। ঘুম পাতলা হয়ে এসেছিল বোধহয় ময়নার। জন সিলভার নামটা কানে যেতেই ধর্মরিয়া উঠে দাঁড়ালো। বার দুই জানা ঝাপটে বলল, আমি জন সিলভার। কি সুন্দর ছবি, আহা! খুব খুব করে কাশল কয়েকবার, যেন ভারী হয়ে কফ জড়িয়ে গেছে গলায়। তারপর আবার ঠোঁট গুজল পালকের তলায়, ঘুমিয়ে গেল। তিন গোয়েন্দার মনে হলো ব্ল্যাকবিয়ার্ড নয়, কথাগুলো বলল যেন স্বয়ং জন সিলভার। 2 দিন পর বিখ্যাত চিত্র পরিচালক মিস্টার ডেভিস ক্রিস্টোফারের অফিসে ঢুকলো তিন গোয়েন্দা। খবরের কাগজ পড়ছেন পরিচালক। ইঙ্গিতে ছেলেদেরকে চেয়ার দেখিয়ে দিয়ে আবার পড়ায় মন দিলেন। পড়া শেষ হলে কাগজটা ভাঁজ করে রেখে দিলেন। পত্রিকার খবর হয়ে গেছে দেখছি, ছবিও ছাপা হয়েছে। ফাইলটা পরিচালকের দিকে ঠেলে দিল রবিন। টেনে নিয়ে খুললেন মিস্টার ক্রিস্টোফার। পাতা উল্টে চললেন একের পর এক। ঘরে পিনপতন নীরবতা। অপেক্ষা করে ছেলেরা। ফাইল পড়া শেষ করলেন পরিচালক। ঘড়ি দেখলেন, আজকে সময় খুব কম, জরুরি কাজ আছে। সংক্ষেপে কয়েকটা প্রশ্নের জবাব দাও তো। কাকাতুয়াগুলো কি করেছ? বিলি শেক্সপিয়ার আর লিটল বো পিপকে যার যার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছি, জবাব দিল কিশোর। অন্যগুলোর তো মালিক নেই। হাইমাসের স্ত্রীকে নিতে বলেছিলাম, কিন্তু রাজি হয়নি। ভাবছি মিস কারমাইকেলের পাখির আশ্রমেই দিয়ে দেব। হ্যাঁ, সেই ভালো হবে, একমত হলেন পরিচালক। তা হাইমাসের খবর কি? তার অসুখ এখনো পুরোপুরি ভালো হয়নি, রবিন বলল। আরো কয়েকদিন লাগবে। মিসেস হাইমাস তোমাদের $1000 দিয়েছে? 2000 দিয়েছে। এত দামি একটা ছবি খুঁজে পাওয়ার খুশিতে আত্মহারা মহিলা, বলল কিশোর। খুব ভালো, অনেক টাকা। আচ্ছা, ডিয়েগো আর ওর চাচার কি খবর? ওই $2000 মিসেস সান্টিনোকে দিয়ে দিয়েছি আমরা, বলল কিশোর। টাকা তো আসলে তারই প্রাপ্য। জন সিলভারকে সে আশ্রয় দিয়েছিল, খাইয়েছিল, কবর দিয়েছিল। এই কেসে আমরা যে আনন্দ পেয়েছি, এতেই আমরা খুশি। এক মুহূর্ত চুপ করে রইলেন পরিচালক। মনে মনে বোধহয় প্রশংসা করছেন ছেলেদের। তা স্যান্টিনো কোথায়? মেক্সিকো চলে গেছে, বাড়িতে। অনেক টাকা পেয়েছে, ওখানে গিয়ে ফুলের বাগান করতে পারবে, কাশের চিকিৎসাও করাতে পারবে, বলল কিশোর। আর ডিয়েগো? ও তো মহা খুশি স্যার, বলে উঠল মোসা। অটো কোম্পানিতে গিয়েছিলাম আমরা 3 জনে। ম্যানেজারকে অনুরোধ করতে রাজি হয়ে গেল। ডিয়েগোকে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়ে নিয়েছে। মনের মতো কাজ পেয়ে ডিয়েগো খুশির ঠেলায় রোজ 10 বার করে ফোন করে আমাদের।
হ্যাঁ, ভালো হয়েছে। গাড়ির জগতে যুগান্তকারী কিছু করে বসলেও অবাক হব না। মেধা আছে। তো কিছু খাবে? আইসক্রিম? না না, আপনার তাড়া আছে বললেন। তাড়াতাড়ি হাত তুলল কিশোর। আরেকদিন, আজকে যাই। ঠিক আছে, এসো, গুড বাই। ইন্টারকমের সুইচ টিপলেন তিনি, সেক্রেটারিকে জরুরি নির্দেশ দেওয়ার জন্যে। তিন গোয়েন্দা দরজার কাছে চলে গেছে। পেছন থেকে ডাকলেন পরিচালক, কিশোর। ফিরে তাকালো তিনজনেই। অ্যান্থনি সোপাই ফ্রান্সের আধুনিক রবিনহুড, বললেন তিনি। মহাপুরুষ হওয়ার মতো অনেক গুণ আছে তার। তার উপদেশ মনে রেখো। রাখবো স্যার। একই সঙ্গে মাথা কাত করল তিন গোয়েন্দা।